আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো দেখো, আজকে আমরা পড়বো টিস্যুতন্ত্র। অধ্যায়টা খুবই ছোট। এই অধ্যায় থেকে অল্প কিছু জিনিসই আছে, যেগুলো দাগাই দিব সেগুলো আসবে। আর এই অধ্যায় থেকে কিন্তু হাতে গোনা কয়েকটা জিনিস, ঠিক আছে? তাহলে যতটুকু আমি দাগাই দিব ততটুকু হলো ভালো করে পড়বা, ঠিক আছে? মেডিকেলে এগুলোর মধ্যে, এগুলোর বাইরে আসলে আসবে না। তো চলো শুরু করি। প্রথমেই দেখো, টিস্যু আসলে কি। টিস্যু জানতে গেলে আমার মনে রাখা লাগবে একগুচ্ছ কোষ একই কাজ করে এবং একই জায়গা থেকে তাদের উৎপত্তি হয়, ঠিক আছে? তাহলে তিনটা জিনিস, এ দিয়ে তিনটা জিনিস। একগুচ্ছ কোষ হওয়া লাগবে, তাদের উৎপত্তি একই জায়গা থেকে হওয়া লাগবে এবং তাদের কাজও একই হওয়া লাগবে, ঠিক আছে? এই একটা জিনিস, এই দেখো একই ধরনের কাজ করে, একই ধরনের কাজ করে, ঠিক আছে? এই দেখো, এই যে একই ধরনের কাজ করে, একই উৎস থেকে তৈরি হয় এক গুচ্ছ এরকম কোষ, ঠিক আছে? তাহলে এটারে বলে কি, টিস্যু বা কলা। তাহলে এখন এখানে তোমাদের টিস্যু, আমরা মেইনলি ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। আমরা তো উদ্ভিদ টিস্যু পড়তেছি, তাই না? তো উদ্ভিদ টিস্যু কি গেছে, ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। তো ভাজক মানে কি, যারা ভাগ হইতে পারে বা বিভাজন হয়। আর স্থায়ী টিস্যু মানে স্থায়ীভাবে থাকা যায়, কোনো বিভাজন টিভাজন হয় না, এটাই। তো এখানে আমাদের মেইন টপিক হলো ভাজক টিস্যু নিয়ে পড়া। স্থায়ী টিস্যু নিয়ে আমাদের এই অধ্যায়ে অত পড়া নেই, মেইনলি ভাজক টিস্যু নিয়ে পড়া। তাহলে ভাজক টিস্যু মানে কি, যে কোষগুলো আসলে বিভাজন হইতে পারে তাকে কি ভাজক টিস্যু বলে, ঠিক আছে? এর অপর নাম কি, মেরিস্টেম। একটু মনে রাখবা, মেরিস্টেম, ঠিক আছে? এরা বারবার বিভাজন হয়। তাহলে এরা এমন জায়গাতেই থাকবে যেই জায়গাতে আমার বারবার বিভাজন হওয়ার দরকার। বিভাজন হয়ে লাভ কি? একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা থেকে চারটা কোষ, মানে কি কোষের সংখ্যা বাড়তেছে। তাহলে উদ্ভিদটির যে অঙ্গটাতে এই কোষ বিভাজন হয় সেই অঙ্গের কিন্তু আকার বাড়তেছে, ঠিক আছে না? তাহলে যেখানে কোষ বিভাজন হয় তার দৈর্ঘ্য আস্তে আস্তে বাড়বে বা প্রস্থ বাড়বে। এক কথায় তার আসলে কি, ইটা আসলে বাড়বে, ঠিক আছে? তাহলে যেই জায়গাতে হয় এক কথায় উদ্ভিদের আকার বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে ভাজক কোষগুলো আছে যেখানে যেখানে হয়, আমি যদি কাজ বলি, ভাজক টিস্যুর কাজ কি কত, যে উদ্ভিদের দৈর্ঘ্য বাড়াবে, তাই না? মনে করো যে উদ্ভিদের যে মাথায় যারা থাকবে তারা বারবার বিভাজন হবে, কোষের সংখ্যা বাড়বে, ফলে উদ্ভিদটা আস্তে আস্তে লম্বা হবে, তাই না? তো যারা দেখবে যে এরকম মানে এই মাথায় থাকে যারা, সেই কোষগুলো যদি বিভাজন হয় তাহলে উদ্ভিদটা আরো লম্বা হবে। আর পার্শ্বে যে ভাজক টিস্যুগুলা বা ভাজক কোষগুলো থাকে, এরা যদি বিভাজন হয় তাহলে পার্শ্ব বরাবর কি সংখ্যা বাড়বে, মানে কি মোটা হবে। তাহলে উদ্ভিদ কি পার্শ্বীয়, তার মানে এই উদ্ভিদের কর্ণ কিন্তু মোটা হয়ে যাবে, তাই না? উদ্ভিদের ব্যাস বাড়বে। তাহলে পার্শ্বীয় ভাজক টিস্যু বিভাজন হইলে উদ্ভিদের পার্শ্বটা বাড়বে, অর্থাৎ ব্যাস বাড়বে। আর শীর্ষক ভাজক টিস্যু যেগুলো এরকম মাথায় থাকতেছে, তাই না? নতুন একটা পাতা তৈরি হইতেছে, মনে করো গাছের মুকুল তৈরি হইতেছে, তাই না? এগুলা তার মানে কি, শীর্ষক ভাজক টিস্যু। তাহলে এরা কি উদ্ভিদটারে দৈর্ঘ্য বাড়াবে, ঠিক আছে? আরেকটা জিনিস, ক্ষতস্থান পূরণ করে। মনে করো কোনো একটা জায়গাতে একটা ডাল কাটে ফেললা, তাহলে ওই জায়গা থেকে আরেকটা নতুন হবে, তাহলে ওই জায়গাটা কি ক্ষত পূরণ হইতেছে, আরেকটা লম্বা হবে। তাহলে যে কোনো ক্ষত পূরণ করতে গেলে কিন্তু আমার কি, ওই ভাজক কোষগুলো কিন্তু ক্ষত পূরণও করে, ঠিক আছে? তাহলে এই তিনটা জিনিস, একটা হলো দৈর্ঘ্য বাড়াবে, একটা প্রস্থ বাড়বে, আর একটা ক্ষতস্থান পূরণ করবে, শেষ। তিনটা কাজ। আর এই ভাজক টিস্যুই যখন বয়স হয়ে যায় একটা সময়, যখন আমার আর দৈর্ঘ্য বাড়ানোর দরকার হয় না, ঠিক আছে, মানে বৃদ্ধির দরকার নেই কোনো, আর সংখ্যা বাড়ানোর দরকার নেই, তো তখন এই কোষগুলো কি স্থায়ীভাবে থাকে যায়, ঠিক আছে? তো ছোট একটা উদ্ভিদ যে বড় লম্বা হইতেছে, তার মানে কি, তার র্যাপিড, প্রত্যেকটা কোষই তার কিন্তু ভাজক টিস্যু, তাই না? তাহলে তারা র্যাপিডলি বিভাজন হয়ে উদ্ভিদটা কিন্তু লম্বা বানাবে। তো একটা টাইম উদ্ভিদ তো লম্বাটা থামে যাবে, তাই না? উদ্ভিদ কি একবার আকাশ পর্যন্ত হবে, হবে না। একটা টাইম ওদের বৃদ্ধি কিন্তু থামে যায়। তো তখনই তার ওই ভাজক কোষগুলো কিন্তু স্থায়ী কোষ হয়ে যায়, বুঝছো? তাহলে ভাজক কোষই আলটিমেটলি স্থায়ী কোষ। তো এখান থেকে ভাজক কোষের এক্সাম্পল খুবই খুবই, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য খুবই 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 ইম্পর্টেন্ট। তাহলে কয়েকটা বৈশিষ্ট্য আমি একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করে পড়াই দিব, তুমি এগুলো সব মনে রাখবা, ঠিক আছে? বৈশিষ্ট্যগুলো, প্রথম, নাম ভাজক। তাহলে এরা কি বিভাজন হইতে পারে, ক্লিয়ার? তাহলে এরা বিভাজন হইতে পারে। এখন একটা জিনিস বিভাজন হইতেছে, তার মানে সে অবশ্যই তো জীবিত। জীবিত না হলে সে কি সংখ্যা বাড়াইতে পারতো, কাজ করতে পারতো, পারতো না। তাহলে এই কোষগুলো অবশ্যই জীবিত। তাহলে কোষগুলো জীবিত আর র্যাপিডলি বিভাজন হইতে পারে। কোষগুলো অনেক আকার হইতে পারে, ডিম্বাকার হইতে পারে, পঞ্চভুজাকার হইতে পারে, সর্বোচ্চাকার হইতে পারে, যে কোনো আকার হইতে পারে, সমস্যা নেই। তার আগে তুমি একবার ভাজক টিস্যু, এই যে কোষগুলো দেখো, এই যে দেখো, এই যে এইটা, এটা হলো কি ভাজক কোষ। তারা দেখো, এরা কি বেঞ্জিনের মতো দেখতে না? আর একটা আরেকটার মধ্যে ঢুকে গেছে, তার মানে এদের কোনো ফাঁকা জায়গা আছে? কোনো ফাঁকা জায়গা নেই, একটা আরেকটার খাঁজে খাঁজে ঢুকে গেছে, কোনো ফাঁকাই নেই। তার মানে এদের আন্তঃকোষীয় ফাঁক কি থাকবে? না, এদের আন্তঃকোষীয় ফাঁক তো এখন নাই। এখন একটা কোষ বারবার বিভক্ত হইতেছে, মানে এই যে মনে করো এটা একটা কোষ, তাহলে আর প্রাচীর যদি আমি মোটা বানাই, এই প্রাচীর কিন্তু প্রথমে কি সেলুলোজ দিয়ে তৈরি হয়। এই সেলুলোজের উপর লিগনিন, পেকটিন, সুপিরিন জমা হয়, এই প্রাচীরটা আরো মোটা হয়, মজবুত হয়। বাট এই কোষটাতে আমি বারবার বিভাজন করে দিতেছি। এরা ভাজক কোষ, মানে কি একটা কোষ তৈরি হইলো, একটু পরে আবার বিভাজন হয়ে যাবে, সময় নেবে না বেশি। তাহলে এর যে কোষ প্রাচীরটা, এটার মধ্যে কেবল সেলুলোজ দিয়ে তৈরি হয়েছে, এর উপর পেকটিন বা লিগনিন জমা করতে গেলে তো আমার সময়ের দরকার আছে। তাহলে ওই সময়টা এরা পায় না, তৈরি হওয়ার সাথে সাথে বিভাজন হয়ে যায়। তার মানে এদের যে কোষ প্রাচীর, এটা কেবলমাত্র সেলুলোজ নিয়ে পাতলা, ঠিক আছে? এর উপর যে লিগনিন, পেকটিন জমা হয় পুরো হবে, ওই সময়টা পায় না। তার মানে এদের প্রাচীর কেবল সেলুলোজ নির্মিত পাতলা হয়, ঠিক আছে? আর এদের একটা কোষ থেকে যেহেতু আমি দুইটা কোষ তৈরি করব, তাহলে এদের যে সাইটোপ্লাজমটা থাকে সেটাও কিন্তু কি অনেক ঘন আর বেশি থাকা লাগে, পূর্ণ থাকা লাগে।
যদি একটা থেকে দুইটা করতেছি, তাহলে এই সাইটোপ্লাজমটা অবশ্যই তো আমার ভালো থাকা লাগবে, তাই না? অল্প পরিমাণে থাকুক, কিন্তু এমন থাকা লাগবে যেন দুইটা আমি তৈরি করতে পারি। তাহলে এদের সাইটোপ্লাজম কি ঘন থাকা লাগে, ঠিক আছে না? মানে এফেক্টিভ ঘন থাকা লাগে। আর এদের নিউক্লিয়াসটা অনেক বড় হয়, চিত্রটা দেখো, নিউক্লিয়াসটা অনেক বড়, কেন্দ্রের মধ্যে আছে না একবারে, ঠিক সেন্টারের মধ্যে আছে নিউক্লিয়াসটা, বড় নিউক্লিয়াস। তাহলে এদের নিউক্লিয়াসটা বড় এবং কেন্দ্রে থাকে, বড় নিউক্লিয়াস আর কেন্দ্রে থাকে। তো আমরা জানি যে কোষ গহ্বর বা ফাঁকা জায়গা সেটা কিন্তু কেন্দ্রেই থাকে। তো এদের কিন্তু এই কেন্দ্রে নিউক্লিয়াস আছে, মানে এদের ফাঁকা জায়গাটা কিন্তু কেন্দ্রে নাই, তাই না? তাহলে এদের কি কোষ গহ্বর আসলে থাকে না। তাহলে নিউক্লিয়াস থাকে বড় আর সে থাকে কেন্দ্রে, এর কারণে কোনো কোষ গহ্বর থাকে না। আর চিত্র দিয়ে আমি দেখলাম একটা একটার ভিতরে ঢুকে গেছে, মানে আন্তঃকোষীয় ফাঁক থাকে না। যেহেতু ভাজক কোষ বারবার বিভক্ত হবে, তাড়াতাড়ি বিভক্ত হবে, এই জন্য এদের কোষ প্রাচীরটা পুরো হওয়ার সময় পাবে না, মানে পাতলা কোষ প্রাচীর। আর পাতলা যদি হয় তার মানে শুধু সেলুলোজ আছে, লিগনিন পেকটিন নেই, ঠিক আছে? কারণ লিগনিন পেকটিন জমা হলে পুরো হইতো, এটা একটা কথা। এদের কোনো বজ্র পদার্থ থাকে না, এদের সঞ্চিত খাবার থাকে না। ওই যে আমি বললাম, খাবার সঞ্চয় করলে ঘুরতে গেলেও তো তোমার একটু সময় দরকার আছে, তাই না? আশেপাশে ঘুরবা, খাবার জমা রাখবা। তো এরা যেহেতু তাড়াতাড়ি বিভক্ত হয়ে যায়, এই জন্য এরা খাবার সঞ্চয় করার টাইম পায় না, এরা বজ্র পদার্থ জমা করার টাইম পায় না। এদের প্লাস্টিকটা পুরো হয় না, প্রো প্লাস্টিক, ঠিক আছে? মানে অপরিণত প্লাস্টিক। কারণ এই যে তাই না, তাড়াতাড়ি ভাগ হয়ে যেতেছে এই জন্য, ঠিক আছে? এই যে অপরিণত কোষ, ঠিক আছে, মাইটোসিস প্রক্রিয়া বিভক্ত হয়, এই বিভক্ত মানে মাইটোসিস, ঠিক আছে? তাহলে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি সব একটা একটার উপর লিঙ্ক আপ করে পড়াই দিছি, কোনো ছন্দ টন্দ দরকার নেই, তুমি অটোমেটিক এখন পারবা। এবার থেকে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস, এটা ইম্পর্টেন্ট। আর এইটা হলো খুবই পেঁচা নিয়ে আছে। আমরা শেষ থেকে সহজ থেকে শুরু করব, সহজ থেকে আমরা শুরু করবো। এই যে একটা ডায়াগ্রাম ভালো করে তাকাও, এই ভাজক টিস্যুরে আমরা কাজ অনুসারে ভাগ করছি, কোষ বিভাজন অনুসারে ভাগ করছি, এই দুইটা হলো একটু সহজ আর বেশি আসে। আর একটা আছে অবস্থান অনুসারে, উৎপত্তি অনুসারে। তাহলে আমরা লাস্ট থেকে সহজ থেকে আগাবো। কাজ অনুসারে দেখো তিনটা জিনিস আছে, একটা হলো প্রোটোডার্ম, একটা প্রোক্যাম্বিয়াম, একটা হলো গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম, ডার্ম মানে কি, কত ত্বক না? তাহলে উদ্ভিদের যে পা থেকে মাথা পর্যন্ত ত্বক আছে, এই ত্বকগুলা যারা তৈরি করে তারা হলো প্রোটোডার্ম, ঠিক আছে? তাহলে উদ্ভিদের যে টিস্যু বা যে কোষগুলা কি করে, উদ্ভিদের ত্বক তৈরি করে, তাদের বলে প্রোটোডার্ম। কাজ অনুসারে এটা একটা। একটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম মানে মনে রাখবা জাইলেম আর ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম। এই জাইলেম ফ্লোয়েম কি ছিল, কত পরিবহন টিস্যু ছিল না, পরিবহন। তাহলে উদ্ভিদের যে পরিবহন টিস্যু বা ভাস্কুলার বান্ডল মানে কি, জাইলেম আর ফ্লোয়েম। আর এদের মাঝখানে অনেক টাইমে ক্যাম্বিয়াম থাকে, ঠিক আছে? এগুলা দিয়ে আসলে তৈরি। তাহলে জাইলেম, ফ্লোয়েম আর ক্যাম্বিয়াম, এই তিনটারে একসাথে বলে পরিবহন টিস্যু বাকি ভাস্কুলার বান্ডল। এই তিনটা তৈরি করে হলো প্রোক্যাম্বিয়াম। তাহলে পুরা পা থেকে মাথা পর্যন্ত একটা উদ্ভিদের অনেক কিছুই তো আছে। তাহলে আমি কি করলাম, উদ্ভিদের যে পুরো একটা ত্বক আছে এটারে প্রোটোডার্মে দিয়ে ফালাই দিলাম। আর এর ভিতরে যে কি পরিবহন টিস্যু বা জাইলেম ফ্লোয়েম আছে, এদের আমি প্রোক্যাম্বিয়াম দিলাম। বাকি যা আছে সবগুলাই গ্রাউন্ড মেরিস্টেম, ঠিক আছে? তাহলে দুইটারে আমি দুইটার মধ্যে ফেলাই দিচ্ছি, বাকি দুনিয়ার সবকিছুই কি, যা কিছু আছে সবগুলাই কি গ্রাউন্ড মেরিস্টেম, ঠিক আছে? তাহলে কাজ অনুসারে গেল। এবার দেখো কোষ বিভাজন অনুসারে, একটা আছে মাস, একটা আছে প্লেট, একটা রিপ। মাস মনে রাখবা হলো সব তলে। তাহলে যদি উদ্ভিদের সব তলে বিভাজন হয়, মানে তোমার হাতে যদি একটা বই থাকে, বইয়ের মনে করো উপরের তলায় বিভাজন হইতেছে, নিচের তলায় বিভাজন হইতেছে, এই ধারে এই ধারে এই ধারে সব ধারে বিভাজন হইতেছে, তাহলে বইটা কি চারদিকে আসলে কি বড় হবে, তাই কিনা? আমি যদি বইটা শুধু উপরের তলে আর নিচের তলে বিভাজন করি, তাহলে বইটা কিন্তু এরকম মোটা হবে, কিন্তু লম্বাই কিন্তু বাড়বে না, তাই না? লম্বাই বাড়বে না, শুধু উপরে নিচে যেহেতু হইতেছে এরকম মোটা হবে। আর উদ্ভিদের যদি এক তলে বিভাজন করি, শুধুমাত্র এই তলে বিভাজন করতেছি, তাহলে শুধু এই তলটা আসলে সংখ্যা বাড়বে, লম্বা হবে, বাকি সব ঠিক থাকবে। তাহলে সব তলে বাড়াইলে, সব তলে যদি, তাহলে মাস মানে কি, কত উদ্ভিদের সব তলে বিভাজন হইতেছে, মানে সব দিক দিয়ে তার গ্রোথ বাড়তেছে। প্লেট, প্লেট মানে কি, একটা প্লেটের দুই তলা থাকে, তার মানে উপর আর নিচের তলে বিভাজন হয়। আর রিব মানে শুধু এক তলে। তাহলে মাস সব তলে, প্লেট দুই তলে, রিব এক তলে, এটা খেলে মনে রাখবা, ঠিক আছে? এরপর অবস্থান অনুসারে, তাহলে এবার আসো আমি একটু ভিতরে যাই। তাহলে এই যে বললাম কাজ অনুসারে কি কি ছিল, কত প্রোটোডার্ম, প্রোটোডার্ম মানে কি ত্বক তৈরি করা। এই ত্বক বলতে কি আছে, এপিডার্মিস আর এপিব্লেমা। এপিব্লেমার এখানে দাগ দিয়ে লিখবা যে এপিব্লেমা মানে কারে বলে, মূলের ত্বককে। তাহলে মূল, মাটির নিচে যে শিকড় আছে, ওই মূলের ত্বককে বলে এপিব্লেমা। আর কাণ্ডের ত্বক কি বলে, মানে কথায় মাটির উপরে যা থাকে, এদের ত্বককে বলে এপিডার্মিস, আর মূলের ত্বককে বলে এপিব্লেমা। কাণ্ডে হোক বা মূল হোক, ত্বক তো, তার মানে তৈরি করবে প্রোটোডার্ম। প্রোক্যাম্বিয়াম মানে কি, ওই যে জাইলেম, ফ্লোয়েম আর ক্যাম্বিয়াম, এই তিনটা ভাজক টিস্যু তৈরি করে, এটা হলো প্রোক্যাম্বিয়াম। মানে কি, এত পরিবহন টিস্যু, তাই না এটা? আর বাকি দুনিয়ার যা কিছু আছে, মজ্জা, মজ্জারসি, কর্টেক্স, হ্যান্ড সবগুলো ধরে গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে এটা গেল। এবার মাস, প্লেট, রিবে আসো কাজ অনুসারে। মাস মানে কি, কত, এই যে সব তলে। প্লেট মানে কি, কত, দুই তলে। আর রিব মানে কি, কত, এই এক তলে। এখন এদের এক্সাম্পল মনে রাখা লাগে। দেখো এই যে প্লেট যে দুই তলায়, তো একটা পাতারও তো দুইটা তল থাকে, উপরে আর নিচে। তাহলে প্লেটতে মনে রাখবা পাতা, আর আরেকটা মনে রাখবা সেটা হলো বহিঃশু বহিতক। তাহলে দুইটা হলো প্লেট, একবারে মুখস্থ, কোনো ছন্দমন্দ নেই, মুখস্থ করবা, ঠিক আছে? আমার স্টুডেন্ট হলে এত বেশি তোমাদের আমি ছন্দ পড়াবো না, ঠিক আছে? আল্লাহ তোমার একটা ব্রেন দিছে, তুমি ওইটারে মোটামুটি একটু খাটাও, একটু স্মার্টলি খাটাও,
সব পড়া লাগবে না, অল্প জিনিস পড়লেই সব কমন পাবা। তাহলে প্লেট মানে কি কত, প্লেট মানে প্লেটের উপরে নিচে তল থাকে, পাতার উপরে নিচে তল থাকে, তাহলে প্লেট, প্লেট পথে পাতা। তাহলে পাতার সাথে আরেকটা কি আছে, বহিতক আছে, বহির্দংশ বহিতক মানে যেটা আসলে বৃদ্ধি পাইতেছে এরকম। তাহলে পাতা আর বহির্দংশ বহিতক দুইটা একদম মুখস্থ, ঠিক আছে, পাতা আর বহিতক, এই দুইটা হলো প্লেট। আর রিব হলো কি কত, এই যে বহির্দংশ মূল আর হলো কাণ্ডের মজ্জারসি, দুইটা একবারে মুখস্থ, ঠিক আছে। তাহলে ম দিয়ে হলো দুইটা, রিবেক ম, একটা হলো মূল একটা হলো মজ্জারসি, ঠিক আছে, একটা হলো মূল একটা হলো মজ্জারসি মুখস্থ। তাহলে রিবে হলো দুইটা, মূল আর মজ্জারসি, প্লেটে হলো দুইটা, পাতার বহিতক, বাকি দুনিয়ার সব কিছু হলো মাছ, মাছ পড়ারই দরকার নেই। ক্লিয়ার গেল। এবার আসো, এবার আসো কি অবস্থান অনুসারে, ঠিক আছে, অবস্থান অনুসারে কই আসলে আছে, একটা শীর্ষক ভাজক টিস্যু, মানে একবারে কাণ্ডের যে কি শীর্ষে থাকবে, মাথায় থাকবে, এটা হলো শীর্ষক ভাজক টিস্যু। তাহলে শীর্ষক ভাজক টিস্যু মানে কি, কাণ্ডে এদের মেনলি মেন যে শাখা হইতেছে, নতুন পাতা যে তৈরি হচ্ছে তার মাথায়, বা নতুন কাণ্ড যে তৈরি হইতেছে, ফুলের মুকুল যে আসতেছে, তাই না, গাছের ওগুলাতে, ঠিক আছে। তাহলে এরা হলো এটা শীর্ষক ভাজক টিস্যু, এটা ঠিক আছে, প্রাথমিক স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়, এখান থেকে আসলে কিছু নাই। নিবেশিত ভাজক টিস্যু বা ইন্টারক্যালারি ভাজক টিস্যু, এটা কি দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করে, এটা ইম্পর্টেন্ট। তাহলে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যেটা অবস্থান করে এটা ইন্টারক্যালারি বা কি নিবেশিত টিস্যু, ঠিক আছে। এরা কই থাকে দেখো, যে পাইন হর্স সেল, একদম মুখস্থ। তাহলে পাইন আর হর্স সেলে থাকে, শেষ, ইন্টারক্যালারি শেষ। পার্শ্বীয় ভাজক টিস্যু উদ্ভিদের পার্শ্ব বরাবর থাকে, এই যে বললাম না, এটা একটা এই যে এই পার্শ্ব বরাবর থাকবে উদ্ভিদের। তাহলে পার্শ্বীয় ভাজক টিস্যু বিভাজন হলে উদ্ভিদটা মোটা হবে, মানে কি উদ্ভিদ ব্যাস বাড়বে। তাহলে এটা কি করে কত, এটা হলো উদ্ভিদকে মোটা বানায়, ঠিক আছে, যে পার্শ্ব বরাবর বিভক্ত হয়ে, পার্শ্ব বরাবর, ঠিক আছে, যে পার্শ্ব বরাবর বিভক্ত হয়, ফলে উদ্ভিদ কি প্রস্থে বাড়ে, এক কথায় উদ্ভিদ মোটা হয়। এটা অবশ্যই সেকেন্ডারি ভাজক টিস্যু, মানে প্রাইমারি কাজ কি, লম্বা হওয়া, লম্বা হওয়া যখন থেমে যাবে তখন তো না মোটা হবে, তার মানে এটা সেকেন্ডারি বৈশিষ্ট্য, এই জন্য এটা সেকেন্ডারি ভাজক টিস্যু, ঠিক আছে। এটা কই থাকে কত, ইন্টারফ্যাসিকুলাস ক্যাম্বিয়াম আর কর্ক ক্যাম্বিয়াম, একদম মুখস্থ, শেষ। তারপর এবার লাস্টে আসো লেস ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো কি কত, উৎপত্তি অনুসারে কই থেকে, একটা হচ্ছে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক, প্রারম্ভিক মানে কি, শুরু হয়েছিল যেখান থেকে, তাহলে যেই পয়েন্ট থেকে আসলে শুরু হয়েছিল, তাই না, যে জায়গা থেকে আসলে শুরু হয়েছিল, প্রথম যেখানে বিভাজন হয় এখান থেকে প্রথম বৃদ্ধি হয়, এটা হলো প্রারম্ভিক। এই প্রাইমারি কি কত, ওই যে প্রথমে যেখানে শুরু হয়েছে সে হলো শুরু করে দিছে, এরপরে কন্টিনিউয়াস যে বিভাজন হয়েছে এটা হলো প্রাইমারি ভাজক টিস্যু, যে লম্বা হইতে আছে এটা হলো কি প্রাইমারি ভাজক টিস্যু। সেকেন্ডারি মানে কি, ওই যে লম্বা থেমে গেছে, তারপর পাশাপাশি বিভক্ত হইতেছে ওইটা, ঠিক আছে। তাহলে শুরু হয়েছে একটা, শুরু হওয়ার পর বাকিটা কন্টিনিউ করছে একটা, আর একটা টাইমে সেকেন্ডারি, প্রাইমারি থেমে গেছে তখন হলো সেকেন্ডারি, ঠিক আছে। তাহলে সেকেন্ডারি কি, ওই যে কর্ক ক্যাম্বিয়াম ফ্যাসিকুলাস ক্যাম্বিয়াম। প্রাইমারি মানে কি, এরপরে চলতেই থাকবে এটা, ঠিক আছে। এখান থেকে মিলে স্থায়ী টিস্যু তৈরি হয়। তাহলে আমাদের এই বিভাজন মেনলি শেষ, তাহলে আমাদের ভাজক টিস্যুর প্রকারভেদ শেষ। এবার আসো স্থায়ী টিস্যু, ভাজক টিস্যু যা যা বৈশিষ্ট্য বলে, স্থায়ী টিস্যু উল্টা, ভাজক টিস্যু বিভাজনে সক্ষম, এ হলো বিভাজনে অক্ষম। আর সাইটোপ্লাজম এর দেখো, এই জীবিত কোষ, এদের এরা এরা কিন্তু জীবিত হইতে পারে, মৃত হইতে পারে, কিন্তু ওরা কিন্তু জীবিত ছিল, ঠিক আছে। আর মৃত হওয়া মানে কি, ওদের প্রোটোপ্লাজম নেই, কারণ একটা কোষের মেইন জিনিস হলো প্রোটোপ্লাজম, ঠিক আছে। এই প্রোটোপ্লাজমে যদি না থাকে তার মানে সে নাই, 90% প্রোটোপ্লাজম, তার মানে মৃত মানে তার মধ্যে প্রোটোপ্লাজমে নেই। ওদের কোষ গহ্বর ছিল না, ওই জায়গাতে বড় একটা নিউক্লিয়াস কেন্দ্রে থাকতো, কিন্তু এদের কোষ গহ্বর বড়। তাহলে কোষ গহ্বর যদি থাকে, তার মানে নিউক্লিয়াসটা কি মাঝখানে থাকতে পারবে, পারবে না, নিউক্লিয়াস তাহলে কি পাশে সরে আসবে, তাহলে নিউক্লিয়াসটা ছোট আর পাশে সরে আসছে। ওদের আন্তঃকোষীয় ফাঁকা ছিল না, ওদের আন্তঃকোষীয় ফাঁকা ছিল না, এদের আন্তঃকোষীয় মেইনলি হলো ফাঁকে থাকে, ঠিক আছে, নাও থাকতে পারে কিন্তু থাকে। আর ওদের কোষপ্রাচীর ছিল পাতলা, শুধু সেলুলোজ ছিল, কিন্তু এদের কোষপ্রাচীর কি কত, সেলুলোজের উপরে লিগনিন পেকটিন জমা হয়, সেটা কি পুরু হয়ে গেছে, পুরু এমন পুরু হয়েছে যে নকশার মতো দেখা যায়, নকশা হয়ে গেছে পুরু হইতে হইতে, ঠিক আছে, তারা নকশা। তাহলে এই কয়েকটা হলো এদের বৈশিষ্ট্য। এদের কাজ কি, ওদের কাজ তো শুধু বিভাজন করা, লম্বা করা, খাটো করা, এগুলাই, বিভাজন করা, মোটা করা। এদের কাজ হলো খাবার তৈরি করা, এরা তো আর দৈর্ঘ্য প্রস্থ বাড়াইতে পারবে না, কারণ এরা তো বিভাজনই হয় না, তাই না। তাহলে বিভাজন হয় না, এদের কাজ কি, খাবার তৈরি করা, পানি খনিজ লবণ পরিবহন করা, খাদ্য সঞ্চয় করা, দৃঢ়তা প্রদান। তাহলে প্রথম কথা, খাবার তৈরি করতে গেলে তোমার কি লাগবে, পানি আর খনিজ লবণ লাগবে, সেটা আমি শোষণ করতেছি, তারপর খাবার তৈরি করতেছি, এন্ড ওই খাবারটা জমা করতেছি, মানে খাবার নেই তিনটা পয়েন্ট, আর একটা পয়েন্ট হলো দৃঢ়তা প্রদান করতেছি। এই চারটা হলো কি স্থায়ী টিস্যু কাজ। স্থায়ী টিস্যু কি কি আছে কত, সরল টিস্যু আছে, এটা 9 পড়া, সরল টিস্যু আছে, জটিল আছে, আর একটা কি ক্ষরণকারী বা নিঃস্রাবী আছে। তাহলে সরল টিস্যু মানে কি, যেই টিস্যুর প্রত্যেকটা কোষের আকার আকৃতি কিন্তু সেম, তারাই হলো সরল টিস্যু। জটিল টিস্যু মানে কি, যাদের প্রত্যেকটা কোষের আকার আকৃতি সেম থাকবে না, এটা। তাহলে সরল টিস্যু হলো এইটা। সরল টিস্যুর মধ্যে কি আছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এগুলোদের ব্যাখ্যা আবার এখানে নাই, 9 পড়া। তাহলে সরল টিস্যু এই তিনটা, প্যারেনকাইমা। জটিল টিস্যু কে আছে কত, এই জাইলেম আর ফ্লোয়েম, ঠিক আছে, জটিল টিস্যু জাইলেম আর ফ্লোয়েম। আর ক্ষরণকারী টিস্যু কে আছে কত, এই তরুক্ষের টিস্যু আর কি গ্রন্থি টিস্যু, শেষ। এখানে পার্থক্য, এটা হলো পড়াই দিছি, ওই যে যেই জিনিসগুলো গোল দিছি ওগুলো হলো এখানে পার্থক্য দেওয়া আছে।
তাহলে এটা পার্থক্য কিন্তু পড়াই দিছি, ঠিক আছে। এবার সরল টিস্যু জটিল টিস্যু পার্থক্যটা দরকার নেই। এবার সব টিস্যু তন্ত্র, উদ্ভিদের অনেকগুলো টিস্যু মিলে টিস্যু তন্ত্র আছে। তো টোটাল অনেকগুলো টিস্যু মিলে কি তৈরি করে? টিস্যু তন্ত্র তৈরি করে। একটা আছে এপিডার্মাল টিস্যু তন্ত্র, একটা গ্রাউন্ড টিস্যু তন্ত্র, আরেকটা হলো কি কত ভাস্কুলার টিস্যু তন্ত্র। এপিডার্মাল মানে কি? যে ত্বক। তাহলে উদ্ভিদের যে পা থেকে মাথা পর্যন্ত ত্বক আছে, এই ত্বক নিয়ে যে টিস্যুগুলা, ত্বকের টিস্যুগুলো জমা হয়ে যে তন্ত্র তৈরি করে, এটা হলো এপিডার্মাল টিস্যু তন্ত্র। ভাস্কুলার টিস্যু তন্ত্র মানে কি? উদ্ভিদের জাইলেম, ফ্লোয়েম আর ক্যাম্বিয়াম, এগুলা নিয়ে যে টিস্যু তন্ত্র, এটা হলো ভাস্কুলার টিস্যু তন্ত্র। আর এই ত্বক আর ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যু, এগুলা বাদে যা কিছু আছে সবগুলো হলো গ্রাউন্ড টিস্যু। ক্লিয়ার? তাহলে আমি শুরুতে এপিডার্মাল মানে শুধু ত্বক নিয়ে আলোচনা করে। তাহলে ত্বক নিয়ে মধ্যে আসে উদ্ভিদের যে বাইরে যে ত্বক তৈরি করে, এপিডার্মাল টিস্যু হলো ত্বক। তাহলে ত্বককে কি আছে? আমি একটু আগে বলছি যে এপিব্লেমা আর এপিডার্মিস, তাই না? তো এপিব্লেমা কারে বলে? মূলের ত্বককে এপিব্লেমা বলে। আর কাণ্ডের ত্বককে বলে কি? পাতা আর কাণ্ড যে আছে মূল বাদে, মানে মাটির উপরে যা আছে এদের যে ত্বক, সেটা হলো এপিডার্মিস। ঠিক আছে? তো এটা হলো কি প্রাইমারি টিস্যুর আসলে অংশ, তাই না? প্রাইমারি টিস্যুর অংশ। এবার আসে এপিডার্মিস বা ত্বক। ঠিক আছে? তাহলে এপিডার্মিস বা ত্বক এটা সাধারণত একসারি কোষ দিয়ে তৈরি হবে। আর কি কোষ? প্যারেনকাইমা কোষ। কারণ ত্বক কখনো উঁচা কখনো নিচে এরকম তো হয় না, ত্বক তো একই টাইপের কোষ দ্বারা তৈরি হতে হবে, তাই না? মানে যে প্যারেনকাইমা, ঠিক আছে, প্যারেনকাইমা কোষ দ্বারা এখানে গঠিত। তো কারো কারো ক্ষেত্রে আবার একাধিক সারিও থাকতে পারে, হয়তো মোটা চামড়া মোটা, তাই না? কারো কারো ক্ষেত্রে চামড়া মোটা আছে না, তো একাধিক সারি হতে পারে। সেটা হলো কি? বট, অসৎ, পাকুড়, একদম মুখস্থ এর একাধিক। যেমন করবী গাছের 3 সারি, ওরা হলো একাধিক। মানে একাধিক বলতে কত এটা বলে নাই, কিন্তু করবীতে 3 বলে দিছে, তাহলে একদম মুখস্থ। ঠিক আছে? তো কোষগুলো ঘন সন্নিবেষ্টিত থাকে, তাই কোনো ফাঁকা টাকা থাকে না, তাই না? উদ্ভিদের পাক, ওই বাইরের যে ত্বক সেখানে তত ফাঁকা টাকা নাই, তাই না? মানে ওদের আন্তঃকোষীয় ফাঁক তেমন থাকে না। তো আবার লেন্টিসেল থাকতে পারে। লেন্টিসেল মানে কি? ওই যে একটা বয়স হওয়ার পর কাণ্ডগুলো আসলে কি, এদের যে বাইরের যে বাকলটা, গাছের বাকল তো ফাইটা যায়, ফাইটা ফাইটা ছিদ্র তৈরি হয়, ওটা হলো লেন্টিসেল। তাইলে প্রতিটি কোষে অল্প পরিমাণে এটা দরকার নাই। এই যে প্রত্যেকটা কোষ আসলে রক্ষী কোষ থাকে, তাই না? ছিদ্র মানে কি? রক্ষী কোষ থাকবে না? যে পত্ররন্ধ্রতে কি রক্ষী কোষ থাকে, ওই রক্ষী কোষ দুইটা খোলা বন্ধ করে দেখেই তো কম বেশি হয়। আর এদের মধ্যে একটা মোমের আবরণ থাকে, এটা বলে কিউটিকল, তাই না? কাণ্ডের উপরে কিসে আবরণ থাকে? মোমের আবরণ থাকে না? এই কিউটিকলের আবরণ থাকে, তাই না? এই আবরণটা থাকে শুধুমাত্র কই থাকে না? মূলে থাকে না। কারণ এই কিউটিকল বা মোমের আবরণ দেশে যেন পানি বেশি পরিমাণ বের না হইতে পারে, মানে প্রস্তুতনের মাধ্যমে যেন পানি আমি বের না হইতে দিই। ঠিক আছে? তো মূলের কাজ তো আসলে পানি শোষণ করা। তো মূলের উপরে যদি আমি মোমের আবরণ দেই, তাহলে তো পানি শোষণই হবে না। হবে? হবে না। তাহলে মূলের উপরে আমার কোনো আবরণ দেওয়া যাবে না, কারণ সেটা দিয়ে আমার পানি শোষণ হয়। কাণ্ডের উপরে আবরণ দেবো, কারণ আমি পানি বের হইতে দেবো না, তাই না? প্রস্তুতন কমাই দেবো এটাই। তাহলে মূলে কিন্তু এই কখনোই কিন্তু এটা থাকবে না, কিউটিকল কিন্তু মূলে এই যে অনুপস্থিত, বুঝছো না? এটা মনে রাখবা। তারপর এখানে আছে এই যে মাইরোসিন কোষ আছে, সেটা কোথায় পাওয়া যায়? মাইরোসিন কোষ সরিষা উদ্ভিদে, মনে রাখা লাগবে, মাইরোসিন কোষ পাওয়া যায়। ঠিক আছে? তারপর যে গম, ভুট্টা, আখ, এদের বুলিফর্ম কোষ পাওয়া যায়, একদম মুখস্থ, এটা কিন্তু এমসিকিউ আসে, যেগুলো আমি দাগাই দিতেছি। ঠিক আছে? এই বুলিফর্ম হলো ত্বকের কোষ, একদমই মূলের ত্বকে এপিডের্মিস কোষ, শেষ। এবার দেখো, এটা তো আমি ত্বক বললাম, এখন আসো এপিডার্মিস আর এপিব্লেমা বললাম। এবার আসো এপিডার্মাল উপবৃদ্ধি। কারো কারো পাতার মধ্যে থেকে অনেক কিছু তৈরি হয়েছে না? যেমন ক্যাকটাস দেখবা, ক্যাকটাসের যে পাতা আছে, পাতা থেকে কিন্তু কাঁটা বের হয়েছে। তাহলে ওই ত্বকটার মধ্যে কিছু বৃদ্ধি হয়ে কিন্তু কাঁটা হয়ে গেছে। তাহলে এরকম অনেক উদ্ভিদ আছে যাদের আসলে বাইরে এই যে পাতাটা প্লেন না হয়ে বিভিন্ন উঁচা নিচা জিনিস থাকে, এটাকে বলে উপবৃদ্ধি। ঠিক আছে? বিভিন্ন কিছু বের হবে। তাহলে কি কি এরকম উপবৃদ্ধি হতে পারে? যেমন রোম বা ট্রাইকম হইতে পারে। ঠিক আছে? রোম বা ট্রাইকম, তাহলে এটা হইতে পারে রোম বা ট্রাইকম। এই রোম বা ট্রাইকম মেইনলি পানি শোষণ করে। ঠিক আছে? তারপর শল্ক থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে শল্ক আছে, এই শল্ক কি করে? প্রসাধন হার কমায়। তারপরে গ্রন্থিরোম বা কলেটাস থাকতে পারে। ঠিক আছে? এটা কীটপতঙ্গকে প্রতিহত করে। তারপর পানিথলি থাকতে পারে, যেমন বরফ অতিতে পানিথলি থাকে। তারপর দংশক্রম থাকতে পারে। ঠিক আছে? দংশক্রম, যেমন ওই যে বিচুটি, বিচুটি আছে না, ওই যে দেখবা না, দিলেই কি চুলকায়, পাতা দিলেই, তাহলে ওদের কিন্তু দংশক্রম থাকে, সূক্ষ্ম সূক্ষ্ম কাটা কাটার মতো থাকে। তারপরে তাহলে এটাও শেষ। তাহলে একটা এপিডার্মাল মানে এপিডার্মিস বা ত্বক আমি পড়ে ফেলছি, এপিডার্মাল উপবৃদ্ধিও পড়ে ফেলছি। এখন বাইরে আর কি থাকতে পারে? বাইরের ত্বকে আসলে কি থাকতে পারে? নর্মাল ত্বক থাকে, ত্বকের মধ্যে উপবৃদ্ধি থাকতে পারে, আবার ত্বকে ছিদ্রও থাকে না? তাহলে এবার সে এপিডার্মাল রন্ধ্র। কি কি ছিদ্র আছে? দুই ধরনের ছিদ্র আছে, একটা হলো পত্ররন্ধ্র, একটা হলো পানি রন্ধ্র। তাহলে পত্ররন্ধ্র মানে যেটা দিয়ে আসলে কি অক্সিজেন কার্বন ডাই অক্সাইড গ্যাস আদান প্রদান হয়। ঠিক আছে? জলীয় বাষ্পগুলো চলে যায়। আর পানি রন্ধ্র মানে যেটা দিয়ে পানি ফোটায় ফোটায় আসলে পানি বের হয়, ছোট ছোট পানি বের হয়ে যায়। ঠিক আছে? তাহলে স্টোমাটা বা পত্ররন্ধ্র আসে। এই পত্ররন্ধ্র মানে ছিদ্র। এই ছিদ্রের জন্য মনে রাখবা খুব ইম্পর্টেন্ট, রক্ষী কোষ থাকে। তাহলে দুইটা রক্ষী কোষ কি করে? এই ছিদ্রটা নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে দেখো, এই যে রক্ষী কোষ, এই যে এটা একটা রক্ষী কোষ, এটা একটা রক্ষী কোষ, তাই না? এই রক্ষী কোষ, রক্ষী কোষের উপরে যে কোষগুলো, এরা কিন্তু আবার সহকারী কোষ।
তাহলে রক্ষী কোষ কিন্তু থাকে। এই রক্ষী কোষ দুটো যখন বন্ধ করে দিবে তখন পত্ররন্ধ্র বন্ধ, যখন খুলে দিবে তখন পত্ররন্ধ্র খোলা থাকে। আর এই রক্ষী কোষে কিন্তু ছোট ছোট গোল গোল দেখতেছো, এগুলা কিন্তু কি ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, মানে এখানে খাবার তৈরি হয়, ক্লোরোপ্লাস্ট থাকে। রক্ষী কোষের পাশে যে কোষ থাকে এগুলো সহকারী কোষ, ঠিক আছে। সবগুলাই কি দিনের বেলা এই রক্ষী কোষ খোলা থাকে, এন্ড রাতে যখন সূর্যের আলো থাকে না তখন কিন্তু রক্ষী কোষ বন্ধ করে দেয়, পত্ররন্ধ্র বন্ধ থাকে। কিন্তু একমাত্র পাথরকুচি গাছ কিন্তু উল্টা, সে দিনেই বন্ধ রাখে, রাতেই খোলা রাখে। এই জন্য তাদের মধ্যে কি হয় কত, ক্র্যাসুলেসিন অ্যাসিড বিপাক, ঠিক আছে, এটা যখন অধ্যায় পড়াবো তখন পড়াবো। এবার দেখো এই রক্ষী কোষের সংখ্যা সহকারী কোষের সংখ্যার উপর ভিত্তি করে এদের আবার কয় ভাগে ভাগ করা আছে, একটা হলো ডায়াসিনেটিক, একটা হচ্ছে প্যারাসাইটিক। তাহলে ডায়াসাইটিক প্যারাসাইটিক দুইটার মধ্যেই মনে করো দুইটা করে রক্ষী কোষই থাকে। কিন্তু এখানে প্যারা মানে কি, কত প্যারা মানে প্যারালাল, প্যারালাল মানে কি সমান্তরাল। তাহলে এখানে দেখো এই যে রক্ষী কোষ আর এই যে সহকারী কোষ দুইটা কিন্তু একই লেভেলে আছে, সমান্তরাল আছে না, এই লম্বা লম্বাই তো আছে, তাহলে এটা হলো প্যারাসাইটিক। আর যদি লম্বা লম্বি না থাকে, সহকারী কোষগুলো আছে এই বরাবর আর রক্ষী কোষ আছে এই বরাবর, মানে কি সমকোণে যদি থাকে 90 ডিগ্রি থাকে, তাহলে সেটা হলো ডায়াসাইটিক, ঠিক আছে। তাহলে প্যারা মানে প্যারালাল, প্যারালাল মানে সমান্তরাল, তার মানে রক্ষী কোষ আর সহকারী কোষ সমান্তরাল থাকে সেটা হবে প্যারাসাইটিক, আর যদি সমকোণে থাকে সেটা হলো ডায়াসাইটিক। এই দুইটাই ক্ষেত্রেই সহকারী কোষ কিন্তু দুইটা। সহকারী কোষ যদি তিনটা থাকে তাহলে সেটার বলে অ্যানিসোসাইটিক, চারটা থাকলে সেটার বলে কি টেট্রাসাইটিক, একটু মনে রাখলেই হবে, ঠিক আছে। তাহলে দুইটা থাকলে দুইটা নাম হইতে পারে, মনে রাখবা সমকোণে কি আর ইয়ে কি। আর বাকি অ্যানিসোসাইটিক মানে তিনটা, টেট্রা মানে কি চারটা, ঠিক আছে। এগুলা একটু মনে রাখবা। পত্ররন্ধ্রের কাজ কি, যে গ্যাস আদান প্রদান করা, ইম্পর্টেন্ট কাজ নাই। এ বিষয়ে পানি পত্ররন্ধ্র বা হাইডাথোট ইংরেজি নাম মনে রাখবা, তাহলে দিক দিয়ে ফোটায় ফোটায় পানি বের হয়। সব থেকে ইম্পর্টেন্ট তিনটা, ঘাস, কচু আর টমেটো, একদম মুখস্থ, একবারে মুখস্থ, এই তিনটাই খুবই আসে। তাহলে ওর যেমন রক্ষী কোষ ছিল, এর কিন্তু রক্ষী কোষ থাকে না, এর থাকে এপিথেম কোষ, ঠিক আছে। তাহলে যে এপিথেলিয়াল কোষ বা এপিথেম কোষগুলো থাকে এখান থেকে একটু কি আনা, ঠিক আছে। আর এখান থেকে যে ফোটায় ফোটায় পানি বের হইতেছে এটাকে বলে গাটেশন, পানি নির্গমন বা গাটেশন, ক নম্বরে আসে। ক্লিয়ার, শেষ। তাহলে আমরা কি করলাম, উদ্ভিদের পুরা যে ত্বকটা আছে বা এপিডার্মাল টিস্যুতন্ত্র শেষ করে দিলাম। এপিডার্মাল টিস্যুতন্ত্রের মধ্যে এপিডার্মিস ছিল মানে ত্বক ছিল, এপিডার্মিস আর এপিপ্লামা। সেকেন্ডলি এপিডার্মাল কিছু উপবৃত্তি ছিল, কারো ক্ষেত্রে কাটা, কারো ক্ষেত্রে কলেটার্স, কারো ক্ষেত্রে শল্ক, কারো ক্ষেত্রে দংশক্রম, এগুলা। আর কারাগারের ক্ষেত্রে ছিদ্র ছিল, এটা দুই টাইপের ছিদ্র থাকে, দুইটা কাজ দেখলাম, একটাতে রক্ষী কোষ থাকে, একটা এপিথেম থাকে, একটাতে পানি বাষ্পাকারে বের হয়, একটাতে পানি ফোটায় ফোটায় বের হয়। এক্সাম্পল মনে রাখা লাগবে। এবার সব গ্রাউন্ড টিস্যুতন্ত্র, তো গ্রাউন্ড টিস্যুতন্ত্র আমরা একটু পরে পড়বো, তার আগে আমরা ভাস্কুলার টিস্যুতন্ত্র পড়বো, ঠিক আছে। তাহলে আমরা কি এপিডার্মাল টিস্যুতন্ত্র পড়ে ফেললাম, এবার সব ভাস্কুলার টিস্যুতন্ত্র, লাস্টেরটা, তাই না। এই যে ভাস্কুলার মানে 3 নাম্বারটা, এরপরে গ্রাউন্ড পড়লেই তো শেষ। তো আমি বলছি এপিডার্মাল মানে ত্বক, ভাস্কুলার মানে জাইলেম, ফ্লোয়েম আর ক্যাম্বিয়াম, এই তিনটা পড়লেই শেষ। বাকি দুনিয়ার সবকিছু কিন্তু ভাস্কুলার, তাই না। এই বাকি দুনিয়া সবকিছু কিন্তু গ্রাউন্ড। তাহলে ভাস্কুলার মানে কি, জাইলেম ফ্লোয়েম এগুলা নিয়ে তৈরি, মানে জাইলেম ফ্লোয়েম আর এদের মাঝখানে একটা আমি ক্যাম্বিয়াম থাকে। তাহলে আরেকটা নাম কি কত, ফ্যাসিকুলাসও বলে। তাহলে এদের নাম ভাস্কুলার টিস্যুতন্ত্র বা পরিবহন টিস্যুতন্ত্র বা ফ্যাসিকুলাস, ঠিক আছে। অথবা মানে কি জাইলেম আর ফ্লোয়েম আর ক্যাম্বিয়াম, এই চারটা নামই কিন্তু হইতে পারে। তাহলে এখানে একটা মনে রাখবা যে এখানে দেখো উদ্ভিদের মূলে ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ভাস্কুলার বান্ডলগুলো বৃত্তাকারে থাকে, তবে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এরা বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে, এটা ইম্পর্টেন্ট। তাহলে একবীজপত্রী মানে কি, বিক্ষিপ্ত, ঠিক আছে। একবীজপত্রী বিক্ষিপ্ত, এ বি দিয়ে মনে রাখতে পারো, এ তে একবীজপত্রী, বি তে বিক্ষিপ্ত। তাহলে একবীজপত্রী কাণ্ডে কিন্তু বিক্ষিপ্ত থাকবে, ঠিক আছে। আর দ্বিবীজপত্রী বা মূলে সেটা কি থাকবে কত, এটা হলো বৃত্তাকারে সাজানো থাকবে, ঠিক আছে। তাহলে কি কি আছে কত, জাইলেম, তো জাইলেমের মধ্যে চারটা জিনিস, 99% ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম কি, ফাইবার। সব থেকে সজীব মানে কি, জাইলেম প্যারেনকাইমা, তাই না। নগ্নবীজি, ফার্নবর্গীয় আর নগ্নবীজ উদ্ভিদের কি থাকে কত, জাইলেমের ভাই নেই আর ফ্লোয়েমের কি সঙ্গী নেই, পড়াইছি। জাইলেমের মধ্যে কি ভেসেল থাকবে না, আর ফ্লোয়েমের মধ্যে কি থাকবে না, সঙ্গী থাকবে না, তাই না। ফ্লোয়েমেরও কিন্তু চারটা জিনিস, সিপনল, সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, তাই না, এই চারটা। তো জাইলেমের ক্ষেত্রে এই ভেসেল থাকবে না, আর ফ্লোয়েমের ক্ষেত্রে সঙ্গী কোষ থাকবে না, ঠিক আছে। কাদের থাকবে না, কথা হচ্ছে ফার্নবর্গের নগ্নবীজ উদ্ভিদে থাকবে না, ঠিক আছে। আর এই যে জাইলেমটা আছে, জাইলেমটা যদি বড় জাইলেম হয় তাহলে সেটারে মেটা জাইলেম বলে, মেটা মানে বড়। আর জাইলেমটা যদি ছোট হয় তার মানে সেটারে প্রোটোজাইলেম বলে। তাহলে প্রোটোজাইলেম মানে ছোট গর্ত বা ছোট, আর মেটাজাইলেম মানে বড়, ঠিক আছে। এখন এখানে কয়েকটা কথা আছে, এটা তুমি মনে রাখবা কি, মনে রাখবা মূলে, মূলে কি থাকে কত, মূলে থাকে হলো প প, প প মানে কি কত, পতে প্রোটোপ্লাজম, না সরি, প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম থাকবে পরিধিতে, প্রোটোজাইলেম মানে পরিধি। তাহলে মেটাজাইলেম কই থাকবে কও, কেন্দ্রে, তাই না। তাহলে মেটাজাইলেম কই থাকবে, কেন্দ্রে, এটাই তো। একটা জিনিস যদি পরিধি থেকে থাকে তাহলে একটা তো কেন্দ্রেই থাকবে।
তাহলে মূলে মনে রাখবা পতে পরিধি, পতে প্রোটোপ্লাজম, এই প্রোটোজাইলেম। তাহলে মূলে প্রোটোপ্লাজম থেকে পরিধির থেকে, তাহলে মেটাজাইলেম দুই ধরনের তো জাইলেম, মেটাজাইলেম তাহলে কেন্দ্রে থাকবে, আর এটারে আমরা বলি কি এক্সার্ক, শেষ। তাহলে কাণ্ডে কি হবে কত, কাণ্ডে ঠিক উল্টা। তাহলে কাণ্ডে প্রোটোজাইলেম কি থাকবে কত, কেন্দ্রের দিকে, আর মেটাজাইলেম থাকবে পরিধির থেকে, মানে প হবে না। তো এইটারে বলে তখন কি এন্ডার্ক, ঠিক আছে, এটারে বলে এন্ডার্ক। আর পাতায় কি কত, পাতায় প্রোটোজাইলেম পরিধির দিকে থাকবে, কেন্দ্রের দিকে থাকবে, মেটাজাইলেম কেন্দ্রের দিকে থাকবে, পরিধির দিকে থাকবে, ঠিক আছে। তাহলে মূলে দেখো যে প্রোটোজাইলেম এগুলাই কিন্তু এখানে লেখা আছে। তাহলে ওই মূলের ক্ষেত্রে, এই পাতার ক্ষেত্রে এটারে বলে কি কত, মেসার্ক। তাহলে তুমি শুধু প্রথমটা মনে রাখবা, মূলে প এক্সাক্ট, প্রোটোজাইলেম পরিধি থেকে, তাহলে মেটাজাইলেম থেকে কেন্দ্র থেকে, এটা বলে এক্সাক্ট। তাহলে কাণ্ডে ঠিক উল্টাই দিবা, যেটা বলে এন্ডার্ক, আর পাতায় হলো মেসার্ক, ঠিক আছে, গেল। এবার আসো ফ্লোয়েম টিস্যু। ফ্লোয়েমের মধ্যে কি এই যে সিপনল, সঙ্গীকোষ, কত কিছু থাকে, তাই না? তো পাটের আঁশটা একটা বাস্ট ফাইবার বলে। নগ্নবীজ বললাম না, নগ্নবীজের ক্ষেত্রে কি ফ্লোয়েমের সঙ্গী নেই, মানে কি সঙ্গীকোষ থাকবে না। পরিবহন টিস্যু কি, ওই যে জাইলেম ফ্লোয়েম একটে। জাইলেমের কাজ কি, মাটি থেকে খনিজ লবণ আর পানি শোষণ করবে, আর ফ্লোয়েমের কাজ কি, খাবারটারে ছড়াই দিবে, তাই না? তাহলে একজন খাবার তৈরি করার জন্য পানি আর খনিজ লবণ মানে কোষ পরিবহন করতেছে জাইলেম, তারপর খাবার তৈরি হয়ে গেল, ওই খাবারটারে বিভিন্ন জায়গায় পরিবহন করবে কে, ফ্লোয়েম, তাই না? এই দুইটারে একত্রে কি পরিবহন, একটা কোষ পরিবহন করতেছে আর একটা খাবার পরিবহন করতেছে, তাই না? তাহলে যে এপিডার্মালের মধ্যে এপিডার্মিস আর এপিব্লেমা পড়ছি, গ্রাউন্ড তো পড়ে নেই, ভাস্কুলার মধ্যে কি জাইলেম আর ফ্লোয়েম মেইন। জাইলেমের মধ্যে এই চারটা জিনিস থাকে, ফ্লোয়েমের মধ্যে চারটা জিনিস থাকে। এবার আসলে সব থেকে ইম্পর্টেন্ট হলো এদের প্রকারভেদ, একটা এমসিকিউ 100% আসবেই এখান থেকে। ভাস্কুলার বান্ডল, তাহলে আমি আগে চিত্রে যাই। ভাস্কুলার বান্ডল কয়েক ধরনের হইতে পারে, একটা হইতে পারে অরিও, ঠিক আছে। ভাস্কুলার বান্ডল কয়েক ধরনের হইতে পারে, একটা থাকতে পারে এই যে অরিও, এই যে দেখো, একটা হলো অরিও, একটা হলো কেন্দ্রিক, একটা হলো সংযুক্ত, ঠিক আছে। কেন্দ্রিক মানে কি কত, কেন্দ্রে জাইলেম আর চারদিকে ফ্লোয়েম, অথবা কেন্দ্রে ফ্লোয়েম চারদিকে জাইলেম। তাহলে এটা হইতে পারে কি জাইলেম কেন্দ্রিক, মানে কি কেন্দ্রে জাইলেম চারদিকে ফ্লোয়েম, যেটা হেড্রোসেন্ট্রিক বলে, অথবা ফ্লোয়েম কেন্দ্রিক, কেন্দ্রে ফ্লোয়েম চারদিকে জাইলেম, যেটা লেপ্টোসেন্ট্রিক বলে। তাহলে হেড্রোসেন্ট্রিক মানে জাইলেম কেন্দ্রিক, লেপ্টোসেন্ট্রিক মানে ফ্লোয়েম কেন্দ্রিক, একদম মুখস্থ। এক্সাম্পল দেখো কে হইতে পারে, জাইলেম কেন্দ্রিকের এক্সাম্পল দেখো, হেড্রোসেন্ট্রিকের পিএলএস দিয়ে মনে রাখো, পিএলএস, পি তে কি টেরিস, এল তে লাইকোপোডিয়াম, এস তে সেলাজিনা, মুখস্থ। আর ফ্লোয়েম কেন্দ্রিক মানে কি ডিওয়াই, ডাই, ডি তে ড্রাসিনা, আর ওয়াই তে ইউকা, একদম মুখস্থ, শেষ। তাহলে কেন্দ্রিক আমার শেষ। এবার সে অরিও, অরিও কই থাকবে, মূলে থাকবে, একদম মুখস্থ, অরিও মূলে। চিনবা কেমনে, এখানে কেন্দ্রে থাকে না, বিভিন্ন গুচ্ছাকারে থাকে, এই যে দেখো, জাইলেম এখানে, ফ্লোয়েম এখানে, জাইলেম এখানে, ফ্লোয়েম এখানে, জাইলেম এখানে, ফ্লোয়েম এখানে, বিভিন্ন ভাবে ওরা ছড়ায় ছিটায় আছে। তাহলে এটা হলো মূলে। তাহলে অরিও কই থাকবে কত, এক মূলে, এক লাইনে কথা শেষ। তাহলে অরিও থাকে হলো এই যে মূলে, ভাস্কুলার বান্ডল শেষ। তাহলে আমার কি দুইটা জিনিস শেষ হয়ে গেল, একটা হলো কি কেন্দ্রিক শেষ, একটা অরিও শেষ। এবার আসলে সংযুক্ত, সংযুক্ত মানে কি কত, জাইলেম আর ফ্লোয়েম সংযুক্ত অবস্থা থাকবে, মানে কি জোড়া লেগে থাকবে। তাইলে এটা হইতে পারে সমপার্শ্বীয় হইতে পারে, আবার সমদ্বিপার্শ্বীয় হইতে পারে। তাহলে জাইলেম আর ফ্লোয়েম জোড়া লাগানো থাকা লাগবে। তাহলে এই যে প্রথম সিটটা দেখো, এই যে জাইলেম, এই যে ফ্লোয়েম, এই যে ফ্লোয়েম, এই যে জাইলেম, এই যে জাইলেম, এই যে ফ্লোয়েম, আর পাশাপাশি আছে সংযুক্ত। আর এখানে দেখো কত সংযুক্ত, তাই না, মানে কি সংযুক্ত অবস্থায় আছে। তো এটা হলো সমপার্শ্বীয়, মানে কি দুইজনে পাশাপাশি আছে, সমপার্শ্বীয়, সমান সমান পাশাপাশি। এটার আবার সমদ্বিপার্শ্বীয়, দেখো এই পাশেও আছে, এই পাশে আছে, তার মানে কি ফ্লোয়েম দুই পাশে আছে না, এই জন্য দ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। তাহলে এটা হলো সমদ্বিপার্শ্বীয়, আর হলো সমপার্শ্বীয়, দুই দিকে থাকবে না, একদিকে থাকবে। তাহলে সংযুক্ত মানে জাইলেম আর ফ্লোয়েম অ্যাটাচমেন্ট অবস্থায় থাকবে। অ্যাটাচমেন্টে থাকতে পারে দুই ভাবে, একটা সমপার্শ্বীয়, একটা সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় মানে দুই পাশে ফ্লোয়েম থাকবে, আর সমপার্শ্বীয় মানে এক পাশে থাকবে। এখন এই সমপার্শ্বীয়তে আবার দুইটা জিনিস থাকতে পারে, কখনো এদের মাঝখানে একটা দেওয়াল থাকতে পারে, কখনো দেওয়াল থাকবে না। যদি দেওয়াল থাকে, দেওয়াল মানে কি, ওটা হলো ক্যাম্বিয়াম, ঠিক আছে। তাহলে জাইলেম আর ফ্লোয়েম মানে কি এই সমপার্শ্বীয়, যেটা এর মধ্যে কখনো ক্যাম্বিয়াম থাকতে পারে, নাও থাকতে পারে। ক্যাম্বিয়াম যদি থাকে তখন সেটারে বলে মুক্ত, মুক্ত ক আছে, তার মানে সেখানে ক্যাম্বিয়াম থাকবে। আর যদি না থাকে সেটারে বলে বদ্ধ, ক্লিয়ার। তাহলে সমপার্শ্বীয় মানে কি জাইলেম আর ফ্লোয়েম পাশাপাশি থাকবে, অর্ধেক অর্ধেক, এদের মাঝখানে ক্যাম্বিয়াম থাকতে পারে, না থাকতে পারে। ক্যাম্বিয়াম যদি থাকে তাহলে মুক্ত সমপার্শ্বীয়, ক্যাম্বিয়াম যদি না থাকে তাহলে বদ্ধ সমপার্শ্বীয়, শেষ। আর সমদ্বিপার্শ্বীতে ক্যাম্বিয়াম থাকবে। তাহলে এখন তুমি এগুলো আসলে মনে রাখবে কেমনে, তাহলে আসলে কি হইলে কত, সংযুক্তের মধ্যে আমরা তিনটা জিনিস পেলাম, একটা মুক্ত সমপার্শ্বীয়, একটা বদ্ধ সমপার্শ্বীয়, আর একটা সমদ্বিপার্শ্বীয়। এই তিনটার এক্সাম্পল মনে রাখা লাগবে। এই সমপার্শ্বীয় এক্সাম্পল একদম মুখস্থ, লাউ, কুমড়া আর শশা, এই তিনটাই কিন্তু দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী। তাহলে লাউ, কুমড়া, শশা সমদ্বিপার্শ্বীয়, আর কিছুই মনে রাখা লাগবে না, লাউ, কুমড়া, শশা। এবার আসো, তাহলে বাকি থাকলো কি কত, মুক্ত সমপার্শ্বীয় আর বদ্ধ সমপার্শ্বীয়। এই মুক্ততে মনে রাখবা, মুক্ত হস্তে কি দান করুন লিখি না আমরা,
মুক্ত হস্তে দান করুন, দান। তাহলে এই দানের মধ্যে দতে কি দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী, আর দন্তের নতে কি নগ্নবীজী। আমি এগুলো ভালো করে লিখতেছি না, তোমরা লিখে নেবা। তাহলে মুক্ততে মনে রাখবা দান, তাহলে দ্বিবীজপত্রী আর নগ্নবীজীর কাণ্ডে থাকবে, আর মূলে কিন্তু থাকবে না, মূলে তো ওই যে অরিও পড়াইলাম ওইটাই। তাহলে মুক্ত হস্তে দান করেন, তাহলে মুক্ত থাকবে কার, দ্বিবীজপত্রী আর কে নগ্নবীজী। বাকি থাকলো কি কত একবীজপত্রী না, তাহলে একবীজপত্রী হবে কি বদ্ধ, একবীজপত্রী তাহলে কি বদ্ধ। উদ্ভিদ আসলে নরমালি এখানে তিন ধরনেরই আছে, নগ্নবীজী আবৃতবীজী। আবৃতবীজী আবার দুই ধরনের, একবীজপত্রী দ্বিবীজপত্রী। তাহলে নগ্নবীজী আবৃতবীজীর জায়গাতে আমি কি বলতে পারি, নগ্নবীজী একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। তাহলে নগ্নবীজী একবীজপত্রী দ্বিবীজপত্রী, এর মধ্যে নগ্নবীজী আর দ্বিবীজপত্রী হলো কি মুক্তের মধ্যে, কারণ যে দান। আর বাকি তাহলে একবীজপত্রী, তাহলে সেটা হবে কি বদ্ধের মধ্যে, ঠিক আছে। আর সব দান মানে কি দ্বিবীজপত্রী, সব দ্বিবীজপত্রী আবার মুক্তের মধ্যে পড়বে না। এই লাউ কুমড়া শশা এই তিনটা দ্বিবীজপত্রী আবার সমদ্বিপার্শ্বীর মধ্যে চলে যায়, এক্সেপশনাল, ঠিক আছে। তাহলে সমদ্বিপার্শ্বীর মধ্যে কি থাকতেছে, লাউ কুমড়া শশা এই তিনটা স্পেশাল দ্বিবীজপত্রী থাকতেছে। আর বাকি সব দ্বিবীজপত্রী কিন্তু ওভারঅল এর মধ্যে থাকবে, মুক্তের মধ্যে থাকবে। আর একবীজপত্রী হলো বদ্ধ, ঠিক আছে। তাহলে আমি আশা করি এগুলা ক্লিয়ার করতে পারছি। তাহলে এখানে দেখবে যা যা আমি পড়লাম তাই আছে, সমদ্বিপার্শ্বীর মধ্যে দুই ভাগে ভাগ করছে। এই যে দেখো মুক্ত সমপার্শ্বীয় মানে ক্যাম্বিয়াম থাকবে কি, যে দ্বিবীজপত্রী আর কি নগ্নবীজী। এই যে কুমড়া জাতীয় উদ্ভিদ বাদে, কারণ কুমড়া জাতীয় কি আমি দ্বিবীজপত্রীর মধ্যে ফেলাইছি, লাউ কুমড়া শশা, তাহলে দ্বিবীজপত্রী দিন, ঠিক আছে, দান করুন এটা। আর বদ্ধের মধ্যে তাহলে কি একবীজপত্রী থাকতেছে। সমদ্বিপার্শ্বীর মধ্যে কি থাকতেছে, যে লাউ কুমড়া শশা, শেষ। তাহলে আমরা কি বললাম, ভাস্কুলার বান্ডল আমাদের শেষ। তাহলে বাকি থাকলো কি এখন কি গ্রাউন্ড টিস্যু তন্ত্র, তাই না। গ্রাউন্ডে এবার দেখো এই যে চিত্রটার দিকে তাকাও, এটা হলো উদ্ভিদের বাইরের যে ত্বকটা আছে সেটা, ঠিক আছে। এটা মনে করো যে পুরা কাঠ আছে, উদ্ভিদের কাঠ বাইরে থেকে এটা হলো বাইরের ত্বক। তাহলে ত্বকটা তো আমরা কি এপিডার্মাল টিস্যু তন্ত্রের মধ্যে পড়ে ফেলছি, ত্বক নিয়ে আমরা ডিসকাস করি এপিডার্মাল। এরপর এই যে গোলটা আছে, এই গোলের মধ্যে থেকে এই যে চারটা কি দেখতেছো, গুচ্ছ দেখতেছো, এটা হলো জাইলেম আর ফ্লোয়েম, মানে কি ভাস্কুলার বা পরিবহন টিস্যু তন্ত্র। তাহলে এটা তো আমরা 3 নম্বরে কেবলই পড়লাম, তাহলে আমাদের 3 নাম্বারটাও পড়া হয়ে গেছে। বাইরের যে ত্বকটা 1 নাম্বার সেটাও পড়া হয়ে গেছে। বাকি থাকলো কি 2 নাম্বার গ্রাউন্ড টিস্যু তন্ত্র। এই দুইজন বাদে বাকি পুরাটাই কি গ্রাউন্ড টিস্যু তন্ত্র। তাহলে বাকি থাকতেছে কি এই যে গোল 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 কর্টেক্স, তারপর এই যে বাইরে একটা বৃত্ত, তারপর এই যে ভিতরে একটা, এই যে মাঝখানে এরা। তাহলে এর পরিচিত যদি বলি তাহলে কি কত, এই যেগুলা হলো কি কর্টেক্স বলে, এই যে কর্টেক্স, তাহলে এই গোল গোলগুলো কর্টেক্স। এরপর এই যে বৃত্তটা দেখছো, বৃত্তের যে বাইরের সারিটা এটারে বলে অন্ততক। আর এর নিচে আরেকটা সারি আছে দেখো, এটারে বলে কি কত পরিচক্র বা পেরিসাইকেল, ঠিক আছে। তাহলে একটা বৃত্তের বাইরের যে একটা সারি সেটারে বলে অন্ততক। বহিতক কিন্তু এটা, এই বহিতকটা কিন্তু ত্বকের মধ্যে মানে এপিডার্মাল রিজিয়নে পড়ে ফেলছে, কিন্তু অন্তটা তো আর বাইরে থাকে না, তাহলে এটা কিন্তু এপিডার্মাল হবে না। তাহলে অন্ততকটা কিন্তু গ্রাউন্ডের মধ্যেই পড়বে, ঠিক আছে। তাহলে অন্ততক, অন্ততকের নিচে আরেকটা পেরিসাইকেল বা পরিচক্র এটা। আর এই যে জাইলেম এন্ড ফ্লোয়েমের মাঝখানে দেখো সারি নেমে গেছে চারটা, এদের বলে মজ্জার মজ্জারসি। তাহলে কি থাকলো কত, কর্টেক্স থাকলো, অন্ততক থাকলো, পরিচক্র থাকলো, আর মজ্জা মজ্জারসি থাকলো। এই কয়টা জিনিসই তো, তাই না। এই যে কর্টেক্স, অন্ততক, ওর নিচে আরেকটা কি পরিচক্র বা পেরিসাইকেল, আর মজ্জার মজ্জারসি। তো এদের আবার ওরা দুইটা ভাগে ভাগ করছে, এগুলো নিয়ে তো আসলে গ্রাউন্ড টিস্যু তন্ত্র। তাহলে এদের একটা ভাগ করছে বহিস্থল আর অন্তঃস্থলীয়। তাহলে বহিস্থলীয় মানে কি কত, এই যে কর্টেক্স আর এই যে বাইরের যে অন্ততকটা এটা হলো বহিস্থলীয়। আর অন্তঃস্থলীয় কি থাকবে কত, ওই যে অন্ততকের নিচে আরেকটা সারি আছে যেটা কি বলে পরিচক্র, এই পরিচক্র মজ্জার মজ্জারসি, এই তিনটা হলো অন্তঃস্থলীয়। মানে এই যে এই চুরির মতো, চুরির ভিতরে যারা থাকতেছে এরা হলো অন্তঃস্থলীয়। তাহলে এই চুরির ভিতরে কি থাকতেছে, আরেকটা চুরি, মানে কি পরিচক্র আর মজ্জা মজ্জারসি। তাহলে পরিচক্র মজ্জার মজ্জারসি এই তিনজন হলো কি আমার অন্তঃস্থলীয়। আর বহিস্থলীয় কি কত, এই অন্ততকটা আর হলো কি কর্টেক্স, ঠিক আছে। তাহলে বহিস্থলীয় কি কত, এই কর্টেক্স আর কিন্তু কি অন্ততক। আর অন্তঃস্থলীয় কি কত, এই পরিচক্র, মজ্জা আর মজ্জারসি, ক্লিয়ার। তো কাণ্ডে একটা এক্সট্রা জিনিস থাকে, এই কর্টেক্স আর অন্ততকের উপরে এক্সট্রা একটা থাকে, সেটা হলো অধতক। এটা কিন্তু শুধুমাত্র কাণ্ডে থাকে, ঠিক আছে, এটা কিন্তু মূলে থাকবে, মূলে কিন্তু থাকে না। তাহলে শুধুমাত্র কাণ্ডে এক্সট্রা একটা জিনিস থাকে, অধতক থাকে। আর পাতায় এত কিছুই থাকে না, শুধু মেসোফিল টিস্যু থাকে। এই যে এত গোল গোল দেখলাম কর্টেক্স ফর্টেক্স কিছুই থাকবে না। তাহলে পাতার গ্রাউন্ড টিস্যু তন্ত্র বলতে শুধু মেসোফিল, পাতাতে আর কিছুই থাকে না, শুধু মেসোফিল টিস্যু, ঠিক আছে। আর নর্মালি মূল কাণ্ডে কি থাকবে, ওই যে দুইটা জিনিস, একটা হলো কর্টেক্স আর একটা কি অন্ততক। কিন্তু কাণ্ডে এক্সট্রা একটা অধতক থাকে বা হাইপোডার্মিস থাকে, মনে রাখবা, এটা মানে কিন্তু হাইপোডার্মিস, ঠিক আছে, গেল। আর অন্তঃস্থলীয় মানে পরিচক্র মজ্জার মজ্জারসি, ঠিক আছে, অ্যাটেক বলে হবে, সংযত দরকার নেই। তো পাতা যে মেসোফিল টিস্যু, এই মেসোফিল টিস্যু আবার দুই ধরনের হতে পারে। একটা স্পঞ্জি মেসোফিল টিস্যু মানে প্যারেনকাইমা দিয়ে তৈরি, হয় স্পঞ্জি প্যারেনকাইমা দিয়ে তৈরি হবে, নাহলে স্পঞ্জি আর প্যারাসিট দুই টাইপের প্যারেনকাইমা থাকে। তো যারা একবীজপত্রী তাহলে তাদের শুধু এক ধরনের প্যারেনকাইমাই থাকবে, স্পঞ্জি প্যারেনকাইমা। আর যারা দ্বিবীজপত্রী তাদের দুই ধরনের প্যারেনকাইমা, একটা হলো স্পঞ্জি একটা প্যারাসিট, ক্লিয়ার।
তাহলে এখন এগুলার ভিতরে এগুলা দেওয়া আছে, আমি তোমাদের ওভারঅল পড়াই ফেলছি। এবার দেখো এই যে বহিস্থলে মানে কি, ওই যে বাইরের কর্টেক্স থাকবে আর কি অন্ততক থাকবে, তাই না? আর এক্সট্রা একটা অধতক থাকে, সেটা কি মূলে থাকবে না কখনই, শুধুমাত্র কি কত কাণ্ডে থাকবে, যেটা কি দিয়ে তৈরি, কোলেনকাইমা বা স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি, ঠিক আছে? তারপর আসে কর্টেক্স। তাহলে কর্টেক্স, এই কর্টেক্স দেখবা মূলের কর্টেক্সটা বহু স্তর বিশিষ্ট হয়, কিন্তু কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর। তাহলে কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর, তাহলে ক ক ক, কতে কাণ্ড, কতে কর্টেক্স, কতে কয়েক স্তর। তাহলে মূলের কর্টেক্সই অনেক থাকবে। এদের মেন কাজ কি, কত পানি আর খাবার লবণ সঞ্চয় করা প্রধান কাজ। প্রধান কাজ কি, পানি আর খাবার লবণ সঞ্চয় করা। এবার সে অন্ততক। তাহলে অন্ততক, এটা অন্ততক থেকে দুইটা জিনিস পড়বা, একটা হলো শ্বেতসার আবরণ আর একটা হলো ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তাহলে ক্যাসপেরিয়ান স্ট্রিপ কই থাকে, মূলের অন্ততকীয় কোষে, একদম মুখস্থ। তাহলে মূলের অন্ততকীয় কোষে কি হয়, এই যে লিগনিন আর সুবেরিন জমা হয়ে ফিতার মতো তৈরি করে, এটা ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তাহলে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলবো মূলের অন্ততক, এক দুইটা ওয়ার্ড, মূলের অন্ততক। আর শ্বেতসার থাকে কোথায়, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, একদম মুখস্থ। ঠিক আছে, শেষ, এটার পড়া শেষ। নেক্সট আসে অন্তঃস্থলীয় অঞ্চল। আমি সব থেকে কমন তোমার দাগাই দিব, আমি এগুলা পড়তে পারলে সব কমন, 100% কমন পাবো, বুঝছো? এবার সব অন্ততক, সেটা হলো কি, কত পেরিসাইকেল বা পরিচক্র আর মজ্জার মজ্জারসী। তাহলে পেরিচক্র বা পরিসাইকেল, ঠিক আছে, পেরিসাইকেল বা পরিচক্র এর মেন কাজ কি, দেখেছে পার্শ্বমূল তৈরি করা। পার্শ্বমূল মানে কি, কত অস্থানিক একটা মূল না, যে জায়গাতে তৈরি হয়েছিল সেখানে তৈরি হয়নি, পাশে তৈরি হয়েছে, মানে জায়গায় তৈরি হয়েছে, মানে অস্থানিক মূল, ঠিক আছে? তাইলে এই যে অনেক টাইমে দেখবা কি, যে ফ্লোয়েম টিস্যু, এখানে কি কত স্ক্রিন ক্যামেরা টিস্যু যখন ফ্লোয়েমের মাথায় অবস্থান করে তখন তাকে হার্ড ব্লাস্ট বা গুচ্ছ টুপি বলে, এটা তো 19 পড়া, তাই না? স্ক্রিন ক্যামেরা যখন ফ্রেমের মাথায় অবস্থান করে তখন টুপির মতো দেখা যায়, যে কোনো একটা লোক টুপি পরে আছে। তাহলে এইটা, তাহলে এইটার মেন কাজটা শুধু একটু পড়া লাগবে এখান থেকে, ঠিক আছে? পেরিসাইকেল, তাহলে একটু পড়লে এখানে কিন্তু এনা, যত কম দেওয়া যায়। তারপর মজ্জার মজ্জারসী। তাহলে মজ্জার কাজ কি, এই যে খাদ্য সঞ্চয় করা প্রধান কাজ। আর মজ্জারসীর কাজ কি, যে খাবার ওগুলো পরিবহন করা এর প্রধান কাজ, ঠিক আছে, খাদ্য সঞ্চয়। তাহলে মজ্জা এটা তৈরি হয়, ভালো করে মনে রাখবা, শেষ। আর পাতার মধ্যে কি, পাতার মেসোফিলকে গ্রাউন্ড টিস্যু বলে, এটা আমাদের 21 সালে আসছিল, আমি যেভাবে পরীক্ষা দিই মেডিকেল 21 সালে, সেটা এখানে আসছিল, ঠিক আছে? তাহলে এখান থেকে দুই ধরনের প্যারেন্টগ্রাম হতে পারে, একটা প্যালিসেড আর একটা কি স্পঞ্জি বললাম। তো প্যালিসেড দিয়ে মনে রাখবা, প্যালিসেড কোষগুলো ঘন থাকে আর লম্বা থাকে, এই দুইটা ওয়ার্ড মনে রাখবা। তাহলে স্পঞ্জি গুলা কি, কত ঘন থাকবে না, ফাঁকা থাকবে, আর লম্বা হবে না, খাটো হবে। তাহলে এরা কি, কত ওই যে অনিয়ত, ডিম্বাকার। ডিম্বাকার মানে কি, খাটো হইতে পারবে না, অনিয়ত মানে এদের ঠিক ঠিকানা নাই, কোথাও ঘন থাকতে, এদের থেকে কোষ অবকাশ থাকে, তার মানে কি এরা ঘনভাবে থাকবে, একটা কোষ আরেকটা কোষের মধ্যে অবকাশ বা ফাঁকা জায়গা থাকবে। তাহলে ওদের থেকে দুইটা ওয়ার্ড, প্যারিসেট দিয়ে দুইটা ওয়ার্ড, একটা ঘন আর লম্বা। আর এরা তাহলে ঘন থাকবে না, ফাঁকা ফাঁকা থাকবে, মানে অবকাশ থাকবে। আর এরা কি, কত লম্বা হবে না, এরা ডিম্বাকার, খাটো হয়ে যাবে, ঠিক আছে? সালোক সংশ্লেষণ তৈরি করার কাজ। তাহলে আমাদের এই অধ্যায় প্রায় শেষ, এখন লাস্টে দুইটা জিনিস আমরা এখন পড়বো, একবীজপত্রী উদ্ভিদের মূল পর্ব আর কাণ্ড পর্ব, শেষ পর। তাহলে একবীজপত্রী উদ্ভিদের মূল আর কাণ্ডতে আসো। এই যে একবীজপত্রী একটা উদ্ভিদের চিত্র দেখো, এটা তোমাদের এইচএসসি যারা, এদের এখান থেকে সিকিউ আসে, এইচএসসি তে একবীজপত্রী উদ্ভিদের মূল আর কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য আসে। তাহলে একবীজপত্রী উদ্ভিদের মূলে আসো, এই যে খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে নর্মাল দেখো, মূল বলছে, তাহলে মূল মানে কি, কত অরিয়, কারণ মূল মানেই অরিয়, আমি বলছি বাকি সবগুলো কিন্তু ই। তাহলে মূল মানে অরিয়। আর মূলের মধ্যে কি থাকে, মূলরোম থাকে, ক্লিয়ার? আর অধতক কি থাকবে, অধতক কিন্তু কেবল কাণ্ডে থাকে, শুধুমাত্র কাণ্ডে থাকে, এক্সট্রা একটু আগে বলছিলাম, শেষ। আর মূলে তুমি কি কিউটিকল মোমের আবরণ দিবা, আবরণ দিলে তো পানি শোষণই হবে না, তাহলে এদের কিউটিকল কিন্তু থাকে না। তাহলে তোমার কিন্তু ছন্দ মনের দরকার নেই, তোমার বেসিক দিয়ে একটা একটা লিঙ্ক করে তুমি পড়বা, ঠিক আছে? তাহলে একবীজপত্রী দিয়ে মনে রাখবা, যেহেতু মূল বলছে তার মানে অরিয়, ঠিক আছে? তারপর মূলে তো মূলরোম থাকে, কারণ শিকড়গুলো দেখো না আরো ছোট ছোট বের হয়ে পানিটাকে তাড়াতাড়ি শোষণ করার জন্য, তাহলে মূলে মূলরোম থাকে, ঠিক আছে? কিন্তু কাণ্ডে কাণ্ডরোম থাকবে না, রোম শুধু মূলেই থাকবে, মনে করো কাণ্ডে থাকবে না, কাণ্ডরোম থাকবে না, একবীজপত্রীতে থাকবে না, ঠিক আছে? তাহলে এদের মূলরোম থাকে, তাহলে একবীজপত্রী কাণ্ডের কিন্তু কাণ্ডরোম থাকবে না। এদের মূলত আর পানি শোষণ করার দরকার, তাহলে কোনো আবরণ থাকা যাবে না, ইজিলি পানি, তার মানে কি কিউটিকুলার আবরণ এখানে থাকবে না। আর অধতক কেবলমাত্র কাণ্ডের বৈশিষ্ট্য, এই জন্য এখানে এটা থাকবে না। আর ভাস্কুলার বান্ডল অরিও, এটা আমি বলছি। তাহলে এখানে এদের অন্ততক নাই, এটা মনে রাখবা, ঠিক আছে? এদের কর্টেক্সে অন্ততক নেই, সরি অধতক নেই, অন্ততক থাকে, অন্ততক থাকবে, অধতক নেই, এটা তো উপরে আমি লিখে দিলাম। আরেকটা কথা, এদের জাইলাম আর ফ্লোয়েম গুচ্ছ 6 এর অধিক, এটা মনে রাখবা। একবীজপত্রীর ক্ষেত্রে 6 এর অধিক থাকে, আর দ্বিবীজপত্রী হলে 2 থেকে 4টা, শেষ, ঠিক আছে? আর এদের তো এই যে এক্সাক্ট বললাম না, মূলে প প, প্রোটোজেলাম পরিধির দিকে, মেটাজেলাম কেন্দ্রের দিকে, এই যে এটা তো বলে দিছি। তাহলে সবগুলো বৈশিষ্ট্য শেষ। এটা কিন্তু এইচএসসি তে সিকিউ আসে, তাহলে সব কটা পয়েন্ট মনে রাখা লাগবে, ঠিক আছে? তাহলে প্রথম কথা, মূলে মূলরোম থাকবে, মূলে মূলরোম থাকবে, অধতক থাকবে না, কিউটিকল থাকবে না,
ভাস্কুলার বান্ডল অরিও, এক্সার্ক মানে কি প প, ঠিক আছে। আর ভাস্কুলার বান্ডল এখানে কি 6 এর অধিক থাকবে, শেষ, তাই না। একবীজপত্রী আমার কিন্তু চলে গেল। এবার আসো একবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য। এই যে কাণ্ডের আরেকটা বৈশিষ্ট্য, সে কাণ্ডে মানে কি কাণ্ডরোম কি থাকবে, মূলরোম ছিল, তাহলে কাণ্ডরোম থাকবে না। মূলে কিউটিকল থাকে না, কারণ মূলে আবরণ দিয়ে লাভ নাই, পানি শোষণ করতে হবে, কোনো বাধা দেওয়া যাবে না। কিন্তু কাণ্ডে আবরণ আমার লাগবে, কারণ কাণ্ড দিয়ে পানি বের হয়, আমি বেশি পরিমাণ পানি বের হইতে দিব না, এই জন্য আমি কিউটিকল এখানে রাখছি, ঠিক আছে। তো এদের অন্ততক বা পরিচক্র এদের থাকে না, কিন্তু এদের এক্সট্রা একটা জিনিস থাকে অধতক, ওই যে বললাম অধতক থাকে। তাহলে অ দিয়ে যদি একটা জিনিস থাকে তাহলে আরেকটা থাকবে না। ওদের অ দিয়ে অন্ততক ছিল, তাহলে ওদের অধতক নাই। এদের অধতক আছে, তাহলে অন্ততক থাকবে না, ঠিক আছে। এদের অধতকটাকে স্ক্লেরোনিকা কোষ দ্বারা গঠিত। এদের ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, ওই যে বললাম না এ বি, এ তে একবীজপত্রী কাণ্ড, বি তে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, হ্যাঁ, এই যে ওয়াই বা ভি আকৃতির মতো দেখা যায়। আর এরা হলো কি একবীজপত্রী, তার মানে দেখো মুক্ত হস্তে দান করুন, তাহলে মুক্ত সমপার্শ্বীয় যে ছিল সেটা মুক্ত হস্তে দান করুন, মানে দ্বিবীজপত্রী আর নগ্নবীজের কাণ্ডে। আর একবীজপত্রীর কাণ্ডে ছিল কিন্তু বদ্ধ, তাহলে এরা কি একবীজপত্রী না, তার মানে এদের কি বদ্ধ, তাহলে বদ্ধ সংযুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত, তাহলে এই যে বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত, যেটা একটু আগে পারলাম। আর মূলের ক্ষেত্রে কিন্তু প প ছিল, তো এদের কি প প থাকবে না, এদের প্রোটোপ্লাজম পরিধির দিকে না, প্রোটোপ্লাজম আর কি কেন্দ্রের দিকে থাকবে, আর মেটাজাইলাম কি পরিধির দিকে থাকবে, ঠিক আছে। তো এটারে কি বলে, এন্ডার্ক বলে, শেষ। কত সহজ জিনিসগুলা, শেষ, পড়াই শেষ, অধ্যায় আমাদের শেষ। লাস্টে এই যে ছকগুলো আছে, দ্বিবীজপত্রী আর একবীজপত্রীর ছকটা এখান থেকে একটু পড়বা। তো তুমি একবীজপত্রী কাণ্ড, যে লাস্টে যেটা বললাম এটাই, তাই না, কাণ্ডরম থাকে না, তাহলে এদের কাণ্ডরম থাকবে। এদের অন্ততক অধতক যেটা, এটা স্ক্লেরোনিকা টিস্যু দ্বারা তৈরি, তাহলে এদের হলো কোলিনিকা টিস্যু দ্বারা তৈরি। এদের এদের তো কি অন্ততক নাই, তাহলে এই যে একটা গোল, এই গোলের এটা তো অন্ততক, এটা হলো বহিঃস্থলীয় ছিল, এগুলো হলো অন্তঃস্থলীয় ছিল, তাই না। এই অন্ততকটাকে দুই ভাগে ভাগ করছে। এদের যদি অন্ততকটাই না থাকে, তাহলে বহিঃস্থলীয় আর অন্তঃস্থলীয়কে তুমি ভাগ করতে পারবা, বুঝতে পারবা, পারবা না, বর্ডার লাইনে তো নাই, তাহলে বহিঃস্থলীয় আর অন্তঃস্থলীয়তে ভাগ করা যায় না, তাহলে এদের ভাগ করা যায়। এদের পরিচক্র নাই, এদের পরিচক্র আসলে আছে, ঠিক আছে। এদের ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, এদের বলয়াকার ছড়ানো থাকে, ঠিক আছে। এদের ভাস্কুলার বান্ডল সংযুক্ত সমপার্শ্বীয় আর বদ্ধ, এদের কিন্তু সংযুক্ত না। এদের কি কত, এদের ভাস্কুলার বান্ডল সংযুক্ত সমপার্শ্বীয় আর কি মুক্ত, ওই যে বললাম না দ্বিবীজপত্রী মানে কি দান, মানে কি মুক্ত, তাহলে এদের মুক্ত, এদের বদ্ধ। এদের ওয়াই বা ভি আকৃতির হয়, এরা লম্বা আকৃতির হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই কয়টা, এই অধ্যায় আমাদের শেষ। তাহলে কত অল্প পড়া দেখো, জাস্ট এই যে এগুলা সব তোমরা রিডিং পড়বে, একবীজপত্রী মূল, একবীজপত্রী কাণ্ড, রিডিং, ঠিক আছে। একবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী মূল, একবীজপত্রী মূল তো তোমার আমি পড়াইলাম, একবীজপত্রী কাণ্ড তো দুইটা পড়লা, এই দুইটার বৈশিষ্ট্য তো পড়লা, তাহলে জাস্ট পার্থক্য দেখে দিবা, শেষ। অধ্যায় লাস্টে সারসংক্ষেপ পড়বা। এই অধ্যায়টা সব থেকে সহজ করে আমি অল্প ইয়ের মধ্যে তোমাদের পড়াইছি। তো নেক্সট আমাদের অন্য কোনো ক্লাস হবে। আল্লাহ হাফিজ সবাইকে।